জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। চলতি বছরের ফিতরার হার নির্ধারণ। পিলখানা ট্র্যাজেডির 17 বছর বিডিআর নামে ফিরছে বিজিবি। অতি মূল্যায়িত মেগা প্রকল্পে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি। আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, বাড়তে পারে গরম। বাংলাদেশ সহ 40 দেশের পোল্ট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়। মোট 45,200 শিক্ষার্থীকে এবছর বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ড ভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হবে। অনলাইন ও SMS এর মাধ্যমে ফলাফল দেখা যাচ্ছে। এছাড়াও মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নাম্বার এবং সাল টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে ফিরতি মেসেজে ফলাফল জানা যাচ্ছে। চলতি বছরের সাদগাতুল ফিতরা হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার জনপ্রতি সর্বোচ্চ 2,805 টাকা এবং সর্বনিম্ন 110 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সাবা 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 110 টাকা প্রদান করতে হবে। জব দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 595 টাকা। খেজুর দ্বারা আদায় করলে 1 সাবা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2475 টাকা। কিশমিশ দ্বারা আদায় করলে 1 সাবা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2640 টাকা ও পনির দ্বারা আদায় করলে 1 সাবা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2805 টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, জব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এইসব পণ্যের যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদগাতুল ফিতর আদায় করতে পারবেন বলে সিদ্ধান্ত জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির 17 বছর। এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংগঠিত নির্মম হত্যাযজ্ঞে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন। দিনটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম শোকাবহ অধ্যায়। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিডিআর-এর নাম ও ইউনিফর্ম পুনর্বহালের ঘোষণা দিয়েছিলেন। সরকার গঠনের পর মন্ত্রণালয় জানিয়েছে, বিজিবি থেকে বিডিআর নাম পুনর্বহালে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তদন্তের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, পূর্ববর্তী তদন্ত প্রতিবেদনের ওপর আস্থা না থাকায় নতুন তদন্ত শুরু হবে, তবে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিশন এক প্রতিবেদনে তৎকালীন ক্ষমতাসীন দল ও একটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তোলে। তবে সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন, এই হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যদের দ্বারাই সংগঠিত, এখানেই ফুল স্টপ। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অতি মূল্যায়িত মেগা প্রকল্পে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি। গবেষকরা বলছেন, অস্বচ্ছ চুক্তি, দুর্নীতি ও ব্যয় নিয়ন্ত্রণের ব্যর্থতায় দেশের বড় বড় প্রকল্পের খরচ অস্বাভাবিকভাবে বেড়েছে। একটি গবেষণায় দেখা গেছে, 42টি বড় প্রকল্পের মধ্যে 29টিতে গড়ে ব্যয় বেড়েছে 70% বেশি। অনেক ক্ষেত্রে প্রকল্প ব্যয়ের 23 থেকে 40% পর্যন্ত অর্থ হারিয়ে গেছে দুর্নীতি ও অদক্ষতায়। এর প্রভাব পড়ছে সরাসরি রাজস্বে।
বর্তমানে সরকারের প্রতি 5 টাকার 1 টাকা খরচ হচ্ছে শুধু ঋণের সুদ পরিশোধে। ফলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো খাতে বরাদ্দ সংকুচিত হচ্ছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ খাত। বিদ্যুৎ ব্যবহার হোক বা না হোক, সরকারকে বছরে হাজার হাজার কোটি টাকা সক্ষমতা চার্জ দিতে হচ্ছে। উচ্চ মূল্যের চুক্তির কারণে বছরে প্রায় $5 বিলিয়ন ভর্তুকি দিতে হচ্ছে এই খাতে। বিশেষজ্ঞদের মতে এই চিত্র উদ্বেগজনকভাবে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সঙ্গে মিল খুঁজে পাচ্ছে। সতর্ক না হলে বাংলাদেশেও একই ঋণ ফাঁদে আটকে পড়তে পারে। আগামী 5 দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়ায় সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে স্বস্তির বৃষ্টি না পেয়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। আজ থেকে পরবর্তী কয়েকদিন সারা দেশেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত রয়েছে। আগামী বুধবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিনই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এই সময়ে গরম ও শুষ্ক আবহাওয়ার প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 40টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চমাত্রার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের। সর্বশেষ তালিকায় বাংলাদেশ, আফগানিস্তান, জার্মানি, ইরান, চীন, ভারত, যুক্তরাজ্য, মিশর, জাপান সহ মোট 40টি দেশ রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, কানাডা ও মালয়েশিয়া সহ 16টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিও স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী নিষিদ্ধ দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। তবে তাপ প্রক্রিয়াজাত মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্য নির্ধারিত স্বাস্থ্যমান পূরণ করলে আমদানি করা যাবে। এজন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সরকারি স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক। সৌদি কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন হলে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নিষেধাজ্ঞা শিথিল বা বাড়ানো হতে পারে। দীর্ঘ 23 বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত সূচি অনুযায়ী 13 আগস্ট ডারডাইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, আর 22 আগস্ট কুইল্যান্ডের ম্যাকেতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজের মাধ্যমে 22 বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। একই সঙ্গে প্রথমবারের মতো টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে ম্যাকের। সবশেষ 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর সেখানে লাল বলের ক্রিকেট খেলার সুযোগ হয়নি। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।